গল্পের গোয়েন্দা হলেন অর্জুন, যাকে সৃষ্টি করেছিলেন সমরেশ মজুমদার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালের 10ই মার্চ জলপাইগুড়িতে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2023 সালের 8ই মে কলকাতায়। আজ আমার গল্পের বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, চণ্ডীগড়ে গন্ডগোল। আজ থাকলো প্রথম পর্ব। ঘন নীল জিন্সের প্যান্ট আর কমলা রঙের পুল ওভার পরে নতুন কেনা সাইকেলটা নিয়ে যখন অর্জুন বাড়ি থেকে বের হলো, তখনও সূর্যের অবস্থা জিরো পাওয়ারের বাল্বের মতো। রোদ আছে কি নেই সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কনকনে বাতাস নেমে আসছে সরাসরি হিমালয় থেকে। এবার জলপাইগুড়িতে জব্বর শীত পড়েছে। বৃদ্ধরা বলছেন এরকম শীত নাকি গত 50 বছরেও পড়েনি। সকাল হয় দেরিতে আর বিকেল শেষ হবার আগেই সন্ধে নামে ঝুপ করে, আর দিনরাত চলছে এই দাঁত কাপাটি লাগা হাওয়ার স্রোত। গলির মুখেই বুড়ি দিদিদের বাড়ি। বুড়িদির বাবা তুষের চাদরে মাথা ঢেকে রোদ পাওয়ার চেষ্টা করছেন বারান্দায় দাঁড়িয়ে। অর্জুন সাইকেল থামালো। জ্যাঠামশাই, বুড়িদির চিঠি পেয়েছেন? মুখের সামান্য অংশ চাদরের আড়াল থেকে সরিয়ে বুড়িদির বাবা যেভাবে মাথা নাড়লেন, তাতে পরশুরামের বইয়ের দেখা সেই পেতনির ছবিটা মনে হলো। একটু খোনা গলা ওর। না বাবা, দিন কুড়ি হলো কোনো চিঠি নেই। যে মেয়ে প্রতি সপ্তাহে একটা করে চিঠি দিত, সে যে কেন চুপ করে বসে আছে তা বুঝতে পারছি না। অর্জুন মাথা নেড়ে আবার প্যাডেলে চাপ দিল। বুড়িদির বর চণ্ডীগড়ের ইঞ্জিনিয়ার। খুঁটিমারির জঙ্গলের কোথায় যে শিকড়টা আছে তা কে জানে। নেপালিরা পায়ের কালো দাগ ওটা দিয়ে ঘষে ওঠাচ্ছে দেখে বুড়িদির জন্য চেয়ে এনেছিল সে। তার নিজের কোনো দিদি নেই। প্রতি বছর ভাইফোঁটায় বুড়িদির আঙুলের ফোঁটা কপালে নিতে নিতে ওর বুক টনটন করত। মেঘে ঢাকা আকাশের মতো বুড়িদির মুখ কালো দাগে কুৎসিত হয়ে যাচ্ছিল। ওই শেকড় খসতে খসতে একটু একটু করে মেঘ কাটল। বুড়িদির মুখ পূর্ণিমার চাঁদের মতো ঢলঢলে হওয়া মাত্র বিয়ে হয়ে গেল চণ্ডীগড়ে। সেখানে গিয়ে একটা চিঠি লিখেছিল তাকে বুড়িদি। বিশাল বাগান, অঢেল জায়গা, সুন্দর শহর। সাইকেলে প্যাডেলে চাপ দিলেই গতি বাড়াতে ইচ্ছে করে। অর্জুন মিনিট দুয়েকের মধ্যেই কদমতলার মোড়ে চলে এলো। জায়গাটা রিক্সা আর ট্যাক্সির টার্মিনাস। দূরপাল্লার মিনিবাস, বাস এখান দিয়ে যায়। অর্জুন দেখলো কালিম্পংয়ের একটা মিনিবাস সবে ছেড়ে গেল। ডুয়ার্সে যাওয়ার জন্য কন্ডাক্টররা হাঁকছে। ওপাশে রূপমায়া সিনেমার সামনে চোখ পড়তে যোগুদাকে দেখতে পেল। মালবাজারের মিনিবাস ধরবেন বলে দাঁড়িয়ে আছে, কিন্তু হাতে চায়ের কাপ। সারাদিনে কত কাপ চা খান কেউ জানে না। রোগা খাটো মানুষটা পরের উপকার করতে না পেলে যেন ঘুমোতে পারেন না। কাপটা দোকানের ছেলেটিকে দিয়ে চিৎকার করলেন, এই অর্জুন, একটা চাকরির খবর আছে, কাল সন্ধ্যাবেলায় একবার দেখা করিস, আজ সময় নেই। বলতে বলতে মালবাজারের মিনিবাস এসে দাঁড়াতেই তাতে উঠেই যোগুদা জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, আসিস কিন্তু, মনে হয় হয়ে যাবে। সাইকেল থেকে না নেমেই উঁচু গলায় অর্জুন জিজ্ঞেস করলো, কি চাকরি? উত্তরটা পাবার আগেই বাস ছেড়ে দিল। কালিম্পংয়ের খুন খারাপি দেখার পর চাকরি করবে না বলে ঠিক করেছিল অর্জুন। চাকরির জন্য সে অনেক ঘুরেছে। এই সামান্য বিদ্যে নিয়ে কারো অনুগ্রহ ছাড়া কাজ পাওয়া যায় না। এখন সে রাতের কলেজে পড়ছে। সারাদিন দেশ বিদেশের অপরাধীদের নিয়ে লেখা বইতে বুঁদ হয়ে থাকে। পৃথিবীর সভ্য দেশগুলোয় যদি স্বাধীন অনুসন্ধানীদের ভালো রোজগার হয়ে থাকে, তাহলে তারই বা হবে না কেন? অমল সোম আর চাকরি বাকরি করেন না। অবশ্য একটা সম্পত্তি থেকে ওর আয়ের ব্যবস্থা আছে, কিন্তু ওকে যারা ভালোবাসেন তারা চেষ্টা করেছেন চাকরির জন্য। এই যেমন যোগুদা, ছোটখাটো রোগা মানুষ, জমিয়ে রাখেন, সবসময় অন্যের উপকার করে যাচ্ছেন। এ কথা ঠিক, জলপাইগুড়ির মতো শহরে ঘন ঘন অনুসন্ধানের কাজ পাওয়া যায় না।
তাছাড়া খুঁটিমারি এবং কালিম্পংয়ের ঘটনাটার পর যতই নাম হোক তার, বয়সটা যে 20 এদিকে, মানুষের ঠিক ভরসা হয় না বোধ হয়। তাই যতদিন না পরিচিতি আরো বাড়ছে, ততদিন অমল সোমের সঙ্গে কাজ করার ইচ্ছে অর্জুনের। অমল সোমেরও তাই অভিমত। সে ঠিক করলো কাল সন্ধ্যায় যোগুদার বাড়িতে গিয়ে খোঁজ নেবে কি ধরনের চাকরি। রূপমায়া সিনেমার সামনে দিয়ে যে রাস্তাটা বাজারের দিকে চলে গিয়েছে, সেইটাই এই শহরের একমাত্র রাজপথ। শীত হলেও রাস্তায় এখন সাইকেল রিক্সার ভিড় শুরু হয়ে গিয়েছে। বাবুরা সব অফিসে বের হচ্ছে। রূপমায়ার সামনে জটলা করা বেকার ছেলেরা ওকে দেখতে পেয়ে নিজেদের মধ্যে কিছু বলাবলি করলো। সাইকেল চালাতে চালাতে সেইটা লক্ষ্য করলো অর্জুন আর চোখে। নিজের পরিচিতি বাড়লে বেশ ভালো লাগে। সে প্যাডেলে আরো জোরে চাপ দিল। করলা নদী পেরিয়ে হাকিমপাড়ায় ঢুকতেই মনে হলো একটা নির্জনতা চারিধারে থমথম করছে। এককালে এখানে রায় বাহাদুর রায় সাহেবরা থাকতেন। শীতের সকালে তাদের বিশাল বাগানওয়ালা বাড়িগুলো চুপ মেরে আছে। তিস্তা নদীর শরীর এখন বাঁধে মোড়া। তার গায়ে ছোট্ট বাগান ঘেরা কাঠের বাংলোটা অমল সোমের। অমলদা একাই থাকেন ওখানে। 3 ভুবনে তার কোনো আত্মীয় স্বজন নেই। বাড়িটার দেখাশোনা এবং রান্নার ভার একটা চাকরের উপর। লোকটা কথা বলতে পারে না, কিন্তু গায়ে ভীষণ শক্তি। নাম হাবু। বাগানের গেটের কাছে সাইকেল থেকে নামতে নামতে হাবুকে দেখতে পেল অর্জুন। এই শীতে একটা ফতুয়া পরে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। ওকে দেখে একগাল হেসে ইশারায় দোতলাটা দেখিয়ে দিল হাবু। অর্থাৎ অমলদা এখন তার সাধনার ঘরে। সেখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ ডাকাডাকি করা চলবে না। এই বাড়িতে প্রায় রোজই আসে অর্জুন, কিন্তু কখনো দোতলায় ওঠেনি। অমলদাও যেতে বলেননি। গেট খুলে ভেতরে ঢুকে অর্জুন জিজ্ঞেস করলো, কখন ঢুকেছেন? ঘাড় নাড়ল হাবু, একটু বেশি করে। তার মানে অনেকক্ষণ। এই শীতেও হাবুর স্বাস্থ্যবান শরীরে ঘাম জমেছে। ফতুয়াটা ভেজা দাগ। কাঠের বারান্দায় সাইকেলটা ঠেকিয়ে রেখে সিঁড়ি ভেঙে একতলায় বসার ঘরে ঢুকলো অর্জুন। একটা গোল টেবিলকে ঘিরে কয়েকটা চেয়ার ছাড়া এই ঘরে কোনো আসবাব নেই। দেওয়ালে কোনো ছবি নেই। অর্জুন একটা চেয়ারে বসে দুবার টেবিলে তবলার বোল তোলার চেষ্টা করলো। সে কখনো তবলা বাজায়নি, কিন্তু অভ্যেসে সে একটা শব্দ ঠিকঠাক তালে বাজাতে পারে। ঠিক তখনই একটা সাইকেল রিক্সা বাগানের গেটের সামনে এসে দাঁড়ালো। বসার এই ঘর থেকে গেটটা পরিষ্কার দেখা যায়। বাজনা থামিয়ে অর্জুন দেখলো কমপ্লিট স্যুট পরা বেটে খাটো রোগা মানুষটি রিক্সা থেকে নামছেন। মাথায় একটা ফেল্ট টুপি। বাড়ির দিকে পেছন ফেরা বলে মুখ দেখতে পাচ্ছে না অর্জুন, কিন্তু রিক্সাওয়ালা সমানে প্রতিবাদে মাথা নেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বেচারা বাধ্য হয়ে রাজি হলো। জলপাইগুড়ি রিক্সাওয়ালারা কখনো বেশি পয়সা চায় না, অথচ সাহেব দরাদরি করছেন। লোকটা তো অদ্ভুত। রিক্সার পাদানি থেকে একটা মাঝারি সুটকেস তুলে নিয়ে গেটের দিকে ফিরতেই লোকটির মুখ দেখতে পেল অর্জুন, আর দেখা মাত্র তরক করে লাফিয়ে উঠল। হাবু ততক্ষণে এগিয়ে গিয়েছে। গেট খুলে একগাল হেসে সুটকেসটা হাত বদল করিয়েছে। তারপর গেট বন্ধ করে পেছন পেছন হাসি মুখে এগিয়ে আসছে। মানুষটির তুলনায় ওকে প্রায় দৈত্য বলে মনে হচ্ছিল। অর্জুন এক লাফে বারান্দায় চলে আসতেই লোকটি দাঁড়িয়ে গেলেন। বাহ, খুব সুন্দর, তোমাকেও পেয়ে গেলাম। অর্জুন হেসে বলল, আসুন আসুন, আপনি আসবেন জানতাম না তো। আমিও কি চাই জানতাম। বলতে বলতে দোতলায় উঠে গেলেন কালিম্পংয়ের বিষ্ণু সাহেব। আচ্ছা অর্জুন, আমার প্রায়ই একটা কথা মনে হয়, পৃথিবীতে যা যা ঘটবে অর্থাৎ ঘটতে চলেছে, তা যদি মানুষের আগে থেকেই জানা থাকতো তাহলে কেমন হতো? তুমি বলবে মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলত। আমি বলবো না, মানুষ বোকামি কম করত। যেমন ধরো দাবা খেলা, খানিকটা খেলার পর বোঝা যায় আমি হারছি না জিতছি। সেটা বুঝে ফেলার কায়দা পাল্টানোতে মেজাজ আছে, ঠিক আছে? অর্জুন এইসব ভারী কথা শুনে মাথা নাড়ল। বুঝলাম না। বুঝলে না এই সামান্য কথাটা? আচ্ছা ধরো, জন্মাবার পর থেকে যত মানুষের সংস্পর্শে এসেছো, তাদের প্রত্যেকের নাম আর মুখ তোমার মনে আছে, কাউকেই ভুলে যাওনি। তাহলে তোমার কি অবস্থা হবে? তুমি বলবে পাগল হয়ে যাব, কিন্তু আমি বলবো না।
অর্জুন এবার বিষ্ণু সাহেবকে বাধা না দিয়ে পারল না। আপনার কি হয়েছে বলুন তো? কেন এসব জটিল সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছেন যে? মাথা যে আছে সেটা প্রমাণ করছিল। কালকেই একটা বইতে পড়েছি, যত ভাববে তত মাথার ভেতরটা সাফ হবে। তিনি কোথায়? বিষ্ণু সাহেব এদিক ওদিক তাকালেন। তিনি সাধনা গৃহে। কোনো জটিল প্রবলেম? আমি জানি না। ও, ঘরে ঢুকে চেয়ারে গা এলে দিলেন বিষ্ণু সাহেব। পাখির মতো পলকা শরীর। কালিম্পংয়ে সেই খুন খারাপির সময় যখন এই মানুষটির সঙ্গে আলাপ হয়েছিল, তখন থেকেই ওকে খুব পছন্দ হয়েছিল। রিটায়ার্ড মানুষ, বছর 62 বয়স, কিন্তু এখনো বার্ধক্য ওকে স্পর্শ করেনি। অমলদার চেয়ে বয়সে অনেক বড় হওয়া সত্ত্বেও উনি বেশ সম্মান করেন কনিষ্ঠকে। বিয়ে থা করেননি, কোনো দায় নেই। বিষ্ণু সাহেব জিজ্ঞেস করলেন, কোনো চাকরি বাকরি হলো? অর্জুন ঘাড় নাড়ল। না, রাত্রে পড়ছি আর দিনে দূর দূর, চাকরি করে কি হবে? তোমাদের এতবার বললাম চলে এসো কালিম্পং। সেখানে ক্রিমিনাল ঠিক ঠিক করছে, যাবে আর ধরবে, কদিনেই বড় লোক। তা তোমার দাদা তো আমার কথায় কানই দেন না। কখন নামবেন তিনি? জানি না। আমার চেহারা কেমন দেখছো? ঠিক আছে? ভালোই। বড্ড গরম এখানে, কোটটা খুলি, তাহলে আর ভালো বলবে না। বিষ্ণু সাহেব টানাটানি করে কোট খুলে ফেলতেই অর্জুন দেখল তার তলায় দুটো সোয়েটার দুরকম রঙে উঁকি মারছে। অত মোটা জামা কাপড় শরীরে থাকায় ওর শরীর ভারী দেখাচ্ছে বটে, কিন্তু জলপাইগুড়ির এই ঠান্ডাকে গরম বলাটা বাড়াবাড়ি না? হয়তো বিষ্ণু সাহেব যেখান থেকে এসেছেন সেই কালিম্পংয়ে এখন বেশি শীত, তাই বলে জলপাইগুড়িতে কম কি? কোট খুলে বিষ্ণু সাহেব করুণ গলায় বললেন, শেষ বাঁধনটাও খুলে গেল ভাই। গত সপ্তাহে লিলিকে কবর দিলাম গ্ল্যান্ডিফোরা গাছের তলায়। কথাটা বলে ফট করে নিঃশ্বাস ফেললেন বিষ্ণু সাহেব। পলকেই তার চোখ ছলছল করে উঠল। লিলির চেহারাটা মনে পড়ল অর্জুনের। গতবারে বিষ্ণু সাহেবের বাড়িতে গিয়ে দেখে এসেছিল। ধবধবে ফর্সা ছোট্ট ল্যাপ ডগ। ওকে কুকুর বলে মোটেই ভাবতেন না উনি। একদম বুকের পাঁজর ছিল যেন। লিলিকে ছেড়ে থাকতে হবে বলে কালিম্পং থেকে কোথাও যেতে চাইতেন না। রুমালে চোখ মুছে বিষ্ণু সাহেব বললেন, মৃত্যু সংবাদটা মিসেস গান্ধীকে জানিয়ে দিয়েছি টেলিগ্রাম করে। ভদ্রমহিলা নিশ্চয়ই কষ্ট পাবেন। দেখো, অনেক কষ্টে নিজেকে গম্ভীর দেখাতে পারল অর্জুন, অথচ পেটের ভেতরে হাসি গুড়গুড় করছে। অমলদাই কাহিনীটা শুনিয়েছিলেন। বিষ্ণু সাহেবের কুকুর প্রীতি অসাধারণ। বিয়ে থা করেননি বলেই তার সব স্নেহ ওই কুকুরের ওপর। লিলিকে তিনি অন্ধের মতো ভালোবাসেন। বছর দেড়েক আগে মিসেস গান্ধী এসেছিলেন কালিম্পংয়ে। তাকে দেখতে এবং তার কথা শুনতে শহরের মানুষ উপচে পড়েছিল। বিষ্ণু সাহেব কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারেননি। ভিড়ের মধ্যে লিলির অসুবিধা হবে। শেষ পর্যন্ত ঠিক করলেন বাড়ির কাছাকাছি নির্জন রাস্তায় তিনি লিলিকে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। প্রধানমন্ত্রী যখন ওই পথে সার্কিট হাউসে ফিরবেন, তখন তিনি তাকে শ্রদ্ধা জানাবেন। জায়গাটা নির্জন, দুধারে ইউক্যালিপটাস আর দেওদারের সারি। এদিকে জনবসতি নেই। মিটিং সেরে মিসেস গান্ধী যখন গাড়ির পাহারা নিয়ে ফিরে আসছেন সার্কিট হাউসে, তখন উত্তেজিত বিষ্ণু সাহেব একটা গ্র্যান্ডিফ্লোরা ফুল মাথার ওপর তুলে ওর উদ্দেশ্যে নাড়তে থাকলেন। পাহাড়ের গায়ে একটি মানুষ কুকুর কোলে নিয়ে ফুল নাড়ছে দেখে প্রধানমন্ত্রীর কৌতূহল বা মায়া হলো। তিনি গাড়িটাকে থামাতে বলেই হাত বাড়িয়ে ফুলটাকে নিয়ে বললেন, বিউটিফুল, থ্যাঙ্কস। গাড়িটা চলে যাওয়ার পর অনেকক্ষণ ঘোর কাটেনি বিষ্ণু সাহেবের। তার ধারণা প্রধানমন্ত্রী লিলির দিকে তাকিয়ে বিউটিফুল বলেছেন। ঘটনাটা যারা জানে তারা ওকে নিয়ে রসিকতা করলেও অমলতা করেননি। বলেছিলেন, জানো অর্জুন, ভালোবাসা মানুষকে খুব সরল করে দেয়। কিন্তু দৃশ্যটা কল্পনা করলেই হাসি পায় অর্জুনের। এই সময় বিষ্ণু সাহেব বললেন, ভালোই হলো, সংসারে সব বাঁধন ঘুচে গেল। ঠিক আছে। হাবু 2 কাপ গরম কফি দিয়ে গেল। বিষ্ণু সাহেব বললেন,
চমৎকার। তারপর ঠোঁট পাকিয়ে চুমুক দিয়ে হাবুকে জিজ্ঞেস করলেন, তা হ্যাঁ বাবা হাবু, তোমার বাবুর সাধনা কখন শেষ হবে? হাবু হাসল। তারপর উৎকর্ণ হয়ে কিছু শোনার চেষ্টা করল এবং নিঃশব্দে প্রস্থান করল। মাথা নাড়লেন বিষ্টু সাহেব। বেচারি, ঈশ্বরের বিচার ঠিক হয় না। উচিত ছিল আমার জীব অসার করে দিয়ে হাবুর মুখে কথা ফোটানো। সারা জীবন তো অনেক বকবক করলাম, কি বল? কথাটা এমন গলায় উনি বললেন যে অর্জুনের মনে হলো বিষ্টু সাহেব আলাদা জাতের মানুষ। খুব দুঃখিত না হলে এইভাবে কথা বলা অসম্ভব। কফি খেতে খেতে বিষ্টু সাহেব জিজ্ঞাসা করলেন, তোমাদের হাতে এখন কেস আছে? মাথা নাড়ল অর্জুন। মাস দুয়েক কোনো নতুন কেস আসেনি। জলপাইগুড়িতে অপরাধের সংখ্যা কম, যা ঘটে তা খুব সাধারণ শ্রেণীর। বিষ্টু সাহেব হাসলেন। প্রতিভার অপচয় বড় বেদনাদায়ক। জুতোর শব্দ পাচ্ছি, তিনি আসছেন। ঠিক আছে। দোতলা থেকে নামছিলেন অমলদা। অর্জুন ঘাড় নাড়ল। শেষ চুমুক দিয়ে বিষ্টু সাহেব আটকে উঠলেন। এই যা, কফিতে চিনি ছিল। আমি যে চিনি খাওয়া ছেড়ে দিয়েছি তা বলতেই ভুলে গিয়েছিলাম। একেবারে চিনি বর্জন করাটা উচিত কর্ম নয়। তাছাড়া হাবুর আঙুলে মিষ্টি ওঠে না। দরজায় দাঁড়িয়ে হাসলেন অমল সোম। লম্বা ছিপছিপে শরীর, পরনে পাজামা পাঞ্জাবির ওপর সাদা শাল, মাথায় চুল উস্কো খুস্কো। বিষ্টু সাহেব শশব্যস্ত উঠে দাঁড়ালেন। নমস্কার নমস্কার। একটা চেয়ার টেনে বসে অমলদা বললেন, অনেকক্ষণ অপেক্ষা করাইনি। তা হঠাৎ বিদেশ যাত্রা কেন? সেটা তো আপনার ধাতে নেই। বিদেশ যাত্রা? চমকে উঠলেন বিষ্টু সাহেব। তারপর সামলে নিয়ে বললেন, কালিম্পং থেকে জলপাইগুড়ি আসা কি বিদেশ যাত্রা? ডেইলি প্যাসেঞ্জারই করা যায়। যায়, কিন্তু আপনি এবার তা করছেন না। দিল্লি কবে গেল? সঙ্গে সঙ্গে মুখে ছায়া নামলো বিষ্টু সাহেবের। 1 সপ্তাহ। দু মুহূর্ত চুপ করে থেকে বললেন, আপনি জানলেন কি করে? লিলি থাকলে আপনি বড় জোর এক বেলার জন্য জলপাইগুড়িতে আসতে পারেন, কিন্তু বিদেশ যাত্রা কখনোই নয়। কালিম্পং এর বাইরে লিলি শুট করত না। রুমালে মুখ মুছলেন বিষ্টু সাহেব। গুড গড, কিন্তু আপনি জানলেন কি করে যে আমি এবার অনেক দূরে যাচ্ছি? আই টোল্ড নোবডি। আপনার সুটকেসের গায়ে আজ সকালে নাম ঠিকানা লেখা লেবেল সেটেছেন। জলপাইগুড়িতে আসতে নিশ্চয়ই সুটকেস হারাবার ভয় করতেন না, তাই না? বিষ্টু সাহেব এবার হাত বাড়িয়ে অমলদার হাত খপ করে ধরলেন। আপনার চোখ এবং বুদ্ধি অতুলনীয়। আই অ্যাম ইউর ফ্রেন্ড। এটা যে কত বড় গর্বের বিষয়। ওসব কথা থাক, কতদূর যাচ্ছেন? বিষ্টু সাহেব একবার চারপাশে তাকিয়ে নিলেন। তারপর চেয়ার থেকে সামান্য এগিয়ে নিয়ে বললেন, সেই ব্যাপারেই তো আপনার কাছে আসা। আপনাকে আমার একটা অনুরোধ রাখতেই হবে, না বললে আমি শুনছি না। তারপর পকেট থেকে একটা টেলিগ্রাম বের করে অমল সোমের সামনে মেলে ধরলেন। অর্জুন এক ঝলকে অনেকগুলো ইংরেজি শব্দের মধ্যে একটি শব্দ আবিষ্কার করল, চণ্ডীগড়। টেলিগ্রামটা পড়তে পড়তে অমল সোমের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল। বিষ্টু সাহেব উদ্গ্রীব চোখে ওর মুখের দিকে তাকিয়েছিলেন। কাগজটা ফিরিয়ে দিয়ে অমলদা বললেন, মানালিতে এই সময় বেশ বরফ পড়ে। মানালি? বিষ্টু সাহেব হতচকিত হয়ে টেলিগ্রামে চোখ বোলান। মানালির কথা তো এখানে লেখা নেই। টেলিগ্রামটা এসেছে চণ্ডীগড় থেকে। ঠিক আছে। অমলদা বললেন, চণ্ডীগড় থেকে মানালিতে যাওয়া যায়। কেউ কেউ সিমলা হয়েও যান। আপনার কালিম্পং এর শীত ও হার মানবে ও জায়গায় পৌঁছলে। বিষ্টু সাহেব এবার অবাক হয়ে অর্জুনের দিকে তাকালেন, যেন অমলদার কথার কোনো সূত্রই তার মাথায় ঢুকছে না। শেষ পর্যন্ত গম্ভীর গলায় বললেন, শীতে আমার ভয় নেই। যাই হোক, আমাকে চণ্ডীগড়ে যেতেই হচ্ছে।
মানালি শীত মানালিতেই পড়ুক, ও নিয়ে মাথা ঘামাচ্ছি না। আর কালিম্পং নিয়ে ঠাট্টা করবেন না, মাঝে মাঝে ওটা সাইবেরিয়া হয়ে যায়, ঠিক আছে? আপনি কিসে যাচ্ছেন? বাগডোগরা থেকে কি প্লেন ধরতে পারবেন? প্লেন? রিটায়ার্ড মানুষ, প্লেনের পয়সা পাবো কোত্থেকে? ট্রেনেই যাব। আজকে এখানে আসার সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 3টে টিকিট কেটে এনেছি। বিষ্ণু সাহেব তার ছোট্ট মাথাটি দুলিয়ে সরল ভঙ্গিতে হাসলেন। জিজ্ঞেস না করেই 3টে টিকিট কাটলেন? অমলদার কপালে ভাঁজ পড়ল। বাহ, সি ইজ ইন ডেঞ্জার। আমরা থাকতে রায় সাহেব... না না, আমি ভাবতেই পারি না। লোকটার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাছাড়া সবকিছুই জিজ্ঞেস করে করতে হবে। আপনাদের ওপর আমার কোনো রাইট নেই? বিষ্ণু সাহেব একটু উত্তেজিত। নিশ্চয়ই আছে। অমলদা হাসলেন। তবে কি জানেন, আমরা ভারতীয়রা কখনোই চিন্তা করি না অন্যের সুবিধে বা অসুবিধে আছে কিনা। আমরা বড্ড বেশি আবেগে পরিচালিত হই। তাছাড়া এক্ষেত্রে আমরা গিয়ে কি করব? মনে হচ্ছে এটা বাপ আর মেয়ের ব্যাপার, তাই না? অমলদা উঠলেন। অর্জুন এতক্ষণ চুপচাপ শুনছিল। সে দেখল বিষ্ণু সাহেব হতাশ মুখে বসে আছেন। তারপর রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। অর্জুন বুঝল মানুষটি সত্যি নার্ভাস হয়ে গিয়েছেন। সাইবেরিয়া কিংবা মানালি না হলেও জলপাইগুড়িতে যে শীত পড়েছে তাতে কপালে ঘাম জমে না পরিশ্রম না করলে। অমলদা ততক্ষণে কাঠের বারান্দা থেকে বাগানে নেমে গিয়েছেন। অর্জুনের খুব ইচ্ছে করছিল টেলিগ্রামের খবরটা পড়তে। ব্যাপারটা সে কিছুটা আন্দাজ করতে পারছে। চট করে সে কালিম্পংয়ে সীতাহরণের ঘটনাটা ভেবে নিল। সেই ঘটনার মাস তিনেকের মধ্যে রায় সাহেব খামার বাড়ি বিক্রি করে পাঞ্জাবে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে আবার নতুন কি বিপদ হলো, অর্জুন তা বুঝতে পারছে না। কিন্তু বিষ্ণু সাহেব নিজে থেকে টেলিগ্রামটা দেখতে না বললে কি করে দেখেন? ঘাড় ঘুরিয়ে অর্জুন দেখল বাগানে ফিনফিনে রোদ ছড়িয়েছে। অমলদা ফুলের গাছগুলোর মধ্যে পাইচারি করতে করতে একটা বিশেষ গাছের সামনে দাঁড়িয়ে পড়লেন। তারপর উবু হয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে সেটাকে লক্ষ্য করতে লাগলেন। গাছটাকে কালিম্পং থেকে আনা হয়েছিল, পাহাড়ি ফুলের গাছ। বছরখানেক বয়স হয়ে গেল, কিন্তু বাড়ছে না, মরছেও না। মাঝে মাঝে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, আবার নতুন পাতা গজায়, কিন্তু বড় হওয়ার কোনো লক্ষণ নেই। ফুল ফোটা তো দূরের কথা। পাহাড়ের গাছ সমতলের মাটির সঙ্গে যেন কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছে না। আর তাই ওটাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই অমলদার। নানা রকম পরীক্ষা চালাচ্ছেন যাতে ওটা বড় হয়। অর্জুন, বিষ্ণু সাহেবের গলা শুনে মুখ ফেরালো সে। কি করা যায় বলতো? ওর কাছেই পরামর্শ চাইলেন বিষ্ণু সাহেব। আমি তো ব্যাপারটার কিছুই জানি না। জানো না? কেন, এতক্ষণ তো শুনলে। বিষ্ণু সাহেবের হাঁ বড় হয়ে গেল। ঠিক সেই সময় অমলদা ওই গাছের সামনে দাঁড়িয়ে গলা তুলে বললেন, বিষ্ণু সাহেব, দয়া করে একবার এখানে আসবেন। এই গাছটা আমাকে বড্ড জ্বালাচ্ছে। খানিকটা ইতস্তত করে এবং অনেকটাই অনিচ্ছায় বিষ্ণু সাহেব চেয়ার ছেড়ে উঠলেন। তারপর বারান্দার দিকে এগিয়ে যাওয়ার সময় বললেন, টেলিগ্রামটা পড়ো। আমার এখন নৌকাডুবির অবস্থা, আর উনি গাছ নিয়ে মাথা ঘামাচ্ছেন। ঠিক আছে। ওটা আপনার দেওয়া গাছ, বাড়ছে না। অর্জুন বিষ্ণু সাহেবের মুখ দেখে হেসে ফেলল। টেলিগ্রামটা এগিয়ে দিয়ে বিষ্ণু সাহেব গুটি গুটি চলে গেলেন। অর্জুন তাকালো অক্ষরগুলোর দিকে। অনেকটা লিখেছেন ভদ্রলোক। আরেকটু বড় হলে পোস্ট কার্ড হয়ে যেত। কোনো ভূমিকা নেই। টেলিগ্রামে অবশ্য ভূমিকা করার সুযোগও থাকে না। আমি আবার বিপদগ্রস্ত। 5 দিন হলো সীতাকে পাচ্ছি না। এখানে এসে বেশ ভালোই ছিলাম, সীতাও পাল্টে গিয়েছিল। মনে হচ্ছে এবার অ্যাবডাক্ট করা হয়েছে। পুলিশ কোনো হদিশ পাচ্ছে না। আপনি মিস্টার সোমকে নিয়ে অবিলম্বে চলে আসুন। সমস্ত খরচ আমার। আপনাদের অনুগ্রহ চাইছি, ইউএন রায়। 2 বার বার্তাটা পড়ল অর্জুন। একটা লাইনের ওপর তার দৃষ্টি আটকাল। মনে হচ্ছে এবার অ্যাবডাক্ট করা হয়েছে। তার মানে জোর করে ইচ্ছার বিরুদ্ধে মেয়েটিকে ধরে নিয়ে গেছে। কারা কি জন্যে এই অপকর্মটি করবে তার টেলিগ্রামে লেখা নেই। আর তাই পুরো ব্যাপারটা কেমন গুলিয়ে যাচ্ছিল অর্জুনের কাছে। কালিম্পংয়ের ঘটনাটা তো অন্য কথা বলে। ইউএন রায় পুরোদস্তুর সাহেব,
দীর্ঘকাল আগে জলপাইগুড়ি ছেড়ে তিনি আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে চলে যান পড়াশোনা করতে। তারপর সেখানেই চাকরি থেকে ব্যবসা। মোটামুটি সাধারণ আমেরিকানদের তুলনায় বেশ সচ্ছল অবস্থা তার। এমন কথা বলেছিলেন বিষ্টু সাহেব। পুরো নাম উপেন্দ্রনারায়ণ রায়। মজবুত সুদর্শন মানুষ, গায়ের রং ধবধবে, বয়স 50-এর ওপাশি, কিন্তু বোঝা যায় না। সান ফ্রান্সিসকোতে মানুষ হলেও ওর স্ত্রী বাঙালি। তাকে দেখেনি অর্জুন। যে সময় কালিম্পংয়ে ঘটনাটা ঘটেছিল সেই সময় তিনি আমেরিকাতেই ছিলেন। উপেন্দ্রনারায়ণ বলতে যে জমিদারের চেহারাটা মনে আসে তার সঙ্গে মানুষটার কোনো মিল না থাকলেও মেজাজে একটা মিল আছে। সেটা হলো কঠোর ব্যক্তিত্ব। ভদ্রলোক যেন হালকা কথা বলতে শেখেননি। দীর্ঘকাল আমেরিকায় থাকার ফলে ভারতবর্ষের সঙ্গে উপেন্দ্রনারায়ণের যোগসূত্র ক্ষীণ হয়ে গেলেও বাড়িতে বাংলা কথা বলার চলটা বজায় রেখেছিলেন। তার বিবাহ হয়েছিল আমেরিকায় বড় হওয়া একজন বাঙালিনীর সঙ্গে। ফলে একমাত্র কন্যা সন্তানটি বাবার চাপে বাধ্য হয়ে বাংলা বলতে পারে, কিন্তু তার আচরণ এবং চেহারায় মার্কিন ছাপ স্পষ্ট। এই মেয়ের বয়স যখন 16 বছর হয়নি তখন উপেন্দ্রনারায়ণ বাধ্য হয়েছিলেন মেয়েকে নিয়ে ভারতবর্ষে পালিয়ে আসতে। তিনি কালিম্পংয়ের অনেকখানি এলাকা নিয়ে একটি বাংলো বাড়ি আর খামার বানিয়েছিলেন। সেই সুবাদেই বিষ্টু সাহেবের সঙ্গে তার পরিচয়। মিসেস রায় ওই সময় এদেশে আসেননি। বিপদ এড়াতে উপেন্দ্রনারায়ণ এদেশে চলে আসেন, কিন্তু বিপদ এড়ানো গেল না। বিষ্টু সাহেবের কাছে খবর পেয়ে উপেন্দ্রনারায়ণ তখন সাহেবের জন্য এসেছিলেন অমল সোমের কাছে। কালিম্পংয়ে সীতাহরণ নিয়ে তারপর নানান কাণ্ড। অমলদা শেষ পর্যন্ত উপেন্দ্রনারায়ণকে বিপদমুক্ত করেছিলেন। তারপর আর কোনো খবর পায়নি অর্জুন। কিন্তু মাঝে মাঝেই মেয়েটি, যার নাম সীতা, তার চেহারাটা মনে পড়ত। অত সুন্দর গায়ের রং, নাক চোখের সুন্দর গড়ন, মুখে বাঙালি মেয়ের লাবণ্য সত্ত্বেও মেয়েটি মাথার দুপাশের চুল কানের ওপর থেকে এমনভাবে কামিয়েছে যাতে ঠিক সিথির জায়গায় ইঞ্চি দিয়ে খাটো চুল ছাঁটা টুপির মতো পড়ে থাকে। ওইটুকুতেই মেয়েটিকে কি বিভৎস দেখাচ্ছিল। এই মেয়ে নাকি পাঙ্ক। পাঙ্ক শব্দটার সঙ্গে অর্জুন কখনো পরিচিত ছিল না। উপেন্দ্রনারায়ণ সেবার যখন সাহায্যের জন্য এসেছিলেন তখনই শব্দটা শোনে। আমেরিকায় কিছু কিশোর এবং তরুণ সম্প্রদায় নাকি নিজেদের অখুশি ভাবতে পারলে খুশি হয়। পুরনো সংস্কার, ঐতিহ্য, সামাজিক রীতিনীতি এবং চলতি প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারলে এক শ্রেণীর অল্পবয়স্ক ছেলে মেয়ে বেশ গর্ববোধ করে। এদের জন্য তাদের বাপ মায়ের চিন্তার শেষ নেই। এই কিছুদিন আগে ছেলে মেয়েদের মধ্যে হিপি হওয়ার প্রবণতা দেখা যেত। হিপিরা ছিল বাউন্ডুলে। ঘরের বাঁধন ছেড়ে এরা পৃথিবীর চারপাশে বেরিয়ে পড়েছিল। বিভিন্ন মাদক দ্রব্যে এদের আসক্তি পুলিশের মাথা ব্যথার কারণ হয়েছিল। কিন্তু হিপিরা উগ্র প্রকৃতির ছিল না। প্রাচুর্যের মধ্যে থেকে ওরা হাঁপিয়ে উঠেছিল বলে বাউন্ডুলে জীবনের সুখ খুঁজতে চেয়েছিল, এমন কেউ কেউ অনুমান করেন। ক্রমশ হিপি কালচারের দিকে ঝুঁকবার আকাঙ্ক্ষা কমে যেতে লাগলো। এখন তো হিপি শব্দটা প্রায় ইতিহাস হতে চলেছে। হিপিদের পরে এখন আমেরিকার কিশোরদের মধ্যে পাঙ্ক হবার প্রবণতা দেখা দিয়েছে। পাঙ্কদের প্রধান বক্তব্য হিপিদের চেয়ে উগ্র। ওরা পুরনো সংস্কার এবং রীতিনীতিকে ব্যঙ্গ করে প্রকাশ্যে। কোনো আইন বা নিয়মের ধার ধারে না। পাঙ্করা বাড়ি ছেড়ে বেরিয়ে আসে বটে, কিন্তু হিপিদের মতো পৃথিবী ঘুরে বেড়ায় না। এক একটা শহরের সবচেয়ে কুখ্যাত রাস্তায় ওরা দল বেঁধে পড়ে থাকে। সাধারণত সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্ক শহরের মতো ঘনবসতি এলাকায় এদের সংখ্যা বাড়ছে। এদের দলে 15 থেকে 25 বছরের ছেলে মেয়ে রয়েছে। যে এলাকায় ওরা থাকে সেই এলাকাটাকে বিভৎস করে তুলতে এদের জুড়ি নেই। তবে সবসময় ওরা সতর্ক থাকে যাতে পুলিশের মুখোমুখি না পড়তে হয়। খুবই নির্দয় এবং পাষণ্ড টাইপের এইসব ছেলে মেয়ে পুলিশকে এড়িয়ে চলে। ফুটপাতে পা ছড়িয়ে বসে এরা পথচারীকে ব্যঙ্গ করে, বিশেষ করে সে যদি বিদেশি কিংবা অন্য শহরের মানুষ হয়। এরা চামড়ার জ্যাকেট পরতে ভালোবাসে। মেয়েরা হাঁটুর ওপর পর্যন্ত চামড়ার জুতো পরে। মাথার চুল দুপাশ থেকে কামিয়ে শুধু মাঝখানে ইঞ্চি 2 রেখে তাকে নানান উজ্জ্বল রং মাখিয়ে রাখে। খিদে পেলে ছিনতাই করতে এদের বাধে না। সামাজিক ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেবার জন্য এবং ওই রকম বিভৎস সাজে নিজেদের সাজায়। এটা এদের প্রতিবাদ। এই দলে যেসব ছেলে মেয়ে যোগ দিয়েছে তাদের অনেকের পরিবার বেশ ধনী, কিন্তু স্বাচ্ছন্দ্য ছেড়ে স্বেচ্ছায় এই জীবনে এরা পা বাড়িয়েছে। তবে সংখ্যায় খুবই কম।
কিন্তু এখনই এরা সরকারের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব রকম শুকনো মাদক এরা নেশা হিসেবে ব্যবহার করে। পাঁকরা ইচ্ছে করেই ভালো কথা বলে না, কারণ তাতে পুরনো সংস্কারকে মর্যাদা জানানো হয়। উপেন্দ্র নারায়ণের মেয়ে সীতা এই পাঁকদের দলে ফিরে গিয়েছিল। অনেক কষ্টে, প্রায় জোর করে এবং গোপনে তাকে নিয়ে পালিয়ে এসেছিলেন উপেন্দ্র নারায়ণ এই দেশে, মেয়েটির ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। ভারতবর্ষের সামাজিক সম্পর্ক দেখে যদি ওর চৈতন্য জাগে, এই আশায় তিনি এদেশেই থেকে যাবেন ঠিক করেছিলেন। তার আশাটা খুব আকস্মিক ছিল। তাই সম্পত্তির একটা ব্যবস্থা করার জন্য তার স্ত্রী সে দেশে থেকে গিয়েছিলেন। কিন্তু কালিম্পংয়ে আসার পর উপেন্দ্রনারায়ণ বুঝতে পেরেছিলেন পাঁকদের সম্পর্কে তিনি নির্ভুল ধারণা করতে পারেননি। সম্প্রদায়ভুক্ত কোনো পাঁককে ওরা সহজে ছেড়ে দেবে না। ফলে কালিম্পংয়ের পাহাড়ে তিনি বিশাল বাড়ি নিয়ে বাস করেও যখন বুঝলেন পাঁকদের এড়িয়ে যেতে পারেননি, তখন বিষ্ণুবাবুর পরামর্শে অমলদাস সাহায্য নিয়েছিলেন। সেই যাত্রা খুব জোর বেঁচে গিয়েছিল মেয়েটি। অবশ্য বেঁচে গিয়েছিল কথাটা বলা ঠিক হবে না, কারণ মেয়েটি স্বেচ্ছায় পাঁকদের সঙ্গে চলে যেতে চেয়েছিল। অনেক কাণ্ড করে সেবার এই যাওয়া বন্ধ করেন অমলদা। সে ব্যাপারে অর্জুনেরও বড় ভূমিকা ছিল। পাঁক ছেলেটিকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ আদালতে পেশ করা যায় না, কারণ মেয়েটি বেঁকে দাঁড়াতো। কিন্তু পাহাড়ি অঞ্চলে যেতে গেলে বিদেশিদের বিশেষ অনুমতি নিতে হয়। ছেলেটি সেটা না নেওয়া থাকায় 3 মাস জেলে থাকতে হয়েছিল এবং শেষ পর্যন্ত সে ভারতবর্ষের বাইরে চলে যায়। এরপরে বিষ্ণু সাহেবের চিঠিতে অর্জুন জেনেছিল উপেন্দ্র নারায়ণ কালিম্পংয়ের বাস তুলে পাঞ্জাবে চলে গিয়েছেন। কালিম্পংকে তার নিরাপদ এলাকা বলে মনে হয়নি। পাঞ্জাবে তিনি বিশাল ডেয়ারি খুলেছেন, যতটা ব্যবসার জন্য তার চেয়ে অনেক বেশি সময় কাটানোর জন্য। বিষ্ণু সাহেব আরো জানিয়েছিলেন মেয়েটির মধ্যে নাকি দ্রুত পরিবর্তন এসেছে, খুব শান্ত হয়ে গিয়েছে সে। অর্জুন তাকিয়ে দেখল বাগানে দাঁড়িয়ে বিষ্ণু সাহেব উত্তেজিত গলায় কিছু বলছেন এবং অমলদা নিঃশব্দে মাথা নাড়ছেন। শেষ পর্যন্ত বিষ্ণু সাহেব রাগত ভঙ্গিতে বারান্দায় উঠে এলেন। না, কেউ যখন বুঝবে না তখন আমাকে একাই যেতে হবে, ঠিক আছে? কথাগুলো বলতে বলতে থপ করে চেয়ারে বসে রোগা খাটো মানুষটি অর্জুনের দিকে তাকালেন। তারপর ছোঁ মেরে টেলিগ্রামটি নিয়ে বললেন, গাছ বড় করবেন। ও গাছ বড় হবে না। ওই মাটির জিনিস কি এই মাটিতে প্রাণ পায়? নো। আচমকা কথা শেষ করে বিষ্ণু সাহেব অর্জুনের দিকে সরু চোখে তাকালেন। ভাই অর্জুন, তুমি কি তোমার নামকরণ সার্থক করবে? মানে? অর্জুন হতভম্ব হয়ে তাকালো। সহজ ব্যাপার, তুমি কি আমার সঙ্গে চণ্ডীগড়ে যাবে? অর্জুনের খুব ইচ্ছে করছিল। কখনো সে উত্তর বাংলার বাইরে যায়নি। তাছাড়া সেখানে যে রহস্য রয়েছে সে তো রায় সাহেবের চিঠিতেই বোঝা যাচ্ছে। কিন্তু অমলদা না বললে সে যায় কি করে? সত্যানুসন্ধানীর সহকারীর কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত? সে বিষ্ণু সাহেবকে সরাসরি নাও বলতে পারল না, কারণ অমলদা কি বলেন দেখি। বলল, অমলদা কি বলেন দেখি? না না, তোমার অমলদাকে আমি বুঝতে পারি না। এত দক্ষ মানুষ শুধু আলসেমি করে জলপাইগুড়িতে রয়ে গেল। তোমাদের ব্যাপার জানার জন্য আমি প্রতিদিন একটা করে থ্রিলার উপন্যাস পড়ে যাচ্ছি। ওহ, সেখানে গোয়েন্দারা কত রকম কাণ্ড করে। জেমস বন্ড তো সমস্ত পৃথিবী ঘুরে বেড়ায়। আজ হংকং তো কাল বার্লিন। তোমার অমলদার তো জলপাইগুড়ি থেকে নড়তেই ইচ্ছে করে না, বড়জোর ওই কালিম্পং। না না অর্জুন, আমি হতাশ, কমপ্লিটলি হতাশ। ঠিক আছে? এই সময় অমল সোম আবার ঘরে ফিরে এলেন। এসে বললেন, যাই বলুন, এবার ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসেছে। কথাটা বিষ্ণু সাহেবের মোটেই পছন্দ হলো না। তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। ওর ভাবসাব দেখে অর্জুনের মজা লাগছিল, আর কষ্টও হচ্ছিল। এই রোগা পেটেখাটো বৃদ্ধের মধ্যে অদ্ভুত সারল্য আছে। আমলদা বললেন, বিষ্ণু সাহেব, হয়তো আপনার কথাই ঠিক। প্রত্যেক গাছের নিজস্ব মাটি থাকে, পরিচিত আবহাওয়া থাকে, সেখানেই সে স্বাভাবিকভাবে বড় হয়। অপরিচিত মাটি এবং পরিবেশ তাকে পঙ্গু করে দেয়। তাই আমার গাছটা বড় হচ্ছে না। কিন্তু ওটা তো মরেও যাচ্ছে না কেন, সেটাই আমার প্রশ্ন। বিষ্ণু সাহেব মুখ অন্যদিকে ফিরিয়েই বললেন, এই বিষয়ে আমি আপনাকে 1 ঘন্টা ধরে বোঝাতে পারি, কিন্তু এখন সেই মেজাজ নেই, ঠিক আছে? কথাটা যেন কানেই তুললেন না অমলদা। বললেন, একটা কথা বোঝা যাচ্ছে, গাছটা মরতে চাইছে না। প্রতিকূল পরিবেশেও সে লড়াই চালিয়ে যাচ্ছে।
আপনার টিকিট কোন ট্রেনের? টিকিট? হতভম্ব হয়ে মুখ ফেরালেন বিষ্টু সাহেব। টিকিট মানে? একটু আগে যে বললেন 3টে টিকিট কিনে এনেছেন। ও হ্যাঁ, তাতে আর কি প্রয়োজন আপনার? প্রয়োজন কিছু ছিল না, কিন্তু প্রতিকূল পরিবেশে যে লড়াই করে তাকে অবশ্যই সাহায্য করা উচিত। এই যেমন আমি আমার গাছটাকে সার দিয়ে যাচ্ছি। বিষ্টু সাহেবের দুটো চোখ পিটপিটিয়ে উঠল। ঠিক বোধগম্য হলো না। হাত বাড়িয়ে টেলিগ্রামটা তুলে দিলেন অমল সোম। এই লাইনটার কথা ভাবছিলাম, মনে হচ্ছে এবার অ্যাবডাক্ট করা হয়েছে। যে মেয়ে আমেরিকায় জন্মালো, বড় হলো, তার তো ভারতবর্ষে মন টিকবে না। সে পাঙ্ক কিংবা যাই হোক না কেন, তাতে আমার কিছুই এসে যায় না। কিন্তু এখানে আসার পর দেশের হাওয়ায় যদি না ওর মন পাল্টায়, তাহলে অ্যাবডাক্ট করা হবে কেন? অ্যাবডাক্ট মানে তো জোর করে ধরে নিয়ে যাওয়া। তার মানে মেয়েটির মন এই ধরে নিয়ে যাওয়ার বিরুদ্ধে। আমার গাছটা ধরুন, এই মাটি আর পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বড় হতে চায়, কিন্তু কিছু পোকা যদি তার ইচ্ছেটাকে মেরে ফেলতে আসে, তাহলে আমি অবশ্যই প্রতিরোধ করব। এই অ্যাবডাক্ট শব্দটা আমাকে... এই অবধি একটা না বলে হঠাৎ চোখ বন্ধ করলেন অমল সোম। কথাগুলো যতটা না বিষ্টু সাহেবকে বলা, তার অনেক বেশি নিজের সঙ্গে বোঝাপড়া করা। বিষ্টু সাহেব উত্তেজিত হয়ে কিছু বলতে গিয়ে সামলে নিলেন। তারপর নিজেকে প্রাণপণে নিরাসক্ত রাখার চেষ্টা করতে করতে বললেন, অর্জুন, প্রচুর পরিমাণে গরম জামা কাপড় নিও। শুনলে তো খুব শীত পড়ে ওখানে, ঠিক আছে? অমল সোম বললেন, চলো অর্জুন, ভারতবর্ষের ওপাশটা ঘুরে আসা যাক। পাঞ্জাবে এখনো টাটকা দুধ আর মিল্ক কেক পাওয়া যায়। অর্জুন ভেবেছিল বিষ্টু সাহেব নিশ্চয়ই সরাসরি চণ্ডীগড়ের টিকিট কেটেছেন, যদিও চণ্ডীগড়ে যাওয়ার কোনো ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে না। কিন্তু দিল্লিতে যাওয়া যায়। ভারতবর্ষের ম্যাপটা ওর মুখস্থ। দিল্লি থেকে চণ্ডীগড় তো বেশি দূরে নয়। কিন্তু বিষ্টু সাহেব বললেন, ও ট্রেনের টিকিট পাওয়া কি চারটিখানি কথা? 3 মাস আগেই রিজার্ভ হয়ে থাকে। আমরা কলকাতা হয়ে চণ্ডীগড় যাব, ঠিক আছে? ব্যবস্থাটা অমলদার মনোপুত হয়নি, কিন্তু অর্জুনের ভালো লাগলো। আজ অবধি সে কখনো কলকাতায় যায়নি কারণ যাওয়ার দরকার পড়েনি। কিন্তু কলকাতা তাকে সবসময় টানে। ওই শহরে ব্যোমকেশ, কিরিটি রায় এবং ফেলুদার বাড়ি। কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগানের শহর। কলকাতা শব্দটা উচ্চারণ করলেই নানান ছবি মনে ভেসে আসে। কিন্তু সন্ধ্যাবেলায় দার্জিলিং মেলের একটি 3 টিয়ার কামরায় বসে অমলদা বললেন, সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। তাছাড়া এই ট্রেনটার খুব দুর্নাম শুনেছি। আপনি ফার্স্ট ক্লাসের টিকিট পাননি? ফার্স্ট ক্লাসে বেশি ভিড়। আমার এক পরিচিত ছোঁড়াকে বলতে সেই 3টি টিকিটের ব্যবস্থা করে দিল। হাই তুললেন বিষ্টু সাহেব। একটা রাতের তো ব্যাপার, ঘুমিয়ে পড়লেই ভোর হয়ে যাবে, ঠিক আছে? অমলদা ট্রেন ছাড়ার পর থেকেই জানালার কাচ নামিয়ে সেখানে হেলান দিয়ে বই নিয়ে বসেছিলেন। কথাটা শুনে হেসে ফেললেন। ভালো হয়ে গেলে ছেড়ে যাবে, গোছের ব্যাপার। অর্জুন, চোখ কান খোলা রেখো। এক পাশে 3টে বার্থ ওদের, মাঝখানে বিষ্টু সাহেব বসে। অর্জুন বিষ্টু সাহেবের দিকে তাকালো। তারা যাচ্ছে চণ্ডীগড়ে। আশা করা যায় সেখানেই রহস্য রয়েছে। দার্জিলিং মেলে বসে খামোখা চোখ কান খোলা রেখে কি হবে? ও দেখলো বিষ্টু সাহেবও কথাটাকে আমল দিচ্ছেন না, কারণ তিনি নিঃশব্দে ইশারায় বুঝিয়ে দিচ্ছেন, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়াই ঢের ভালো। অন্ধকার দিয়ে ট্রেনটা এখন হু হু করে চলে যাচ্ছে। কামরার প্রতিটি জানালা বন্ধ রাখা হয়েছে। তা সত্ত্বেও কনকনে শীত চুইয়ে চুইয়ে ঢুকছে ভিতরে। ট্রেনে ওঠার আগে ওরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রাতের খাবার খেয়ে উঠেছিল। অর্জুনের মনে হচ্ছিল এই বেলা বিছানা করে শুয়ে পড়লেই ভালো হয়। যদিও রাত বেশি হয়নি, কিন্তু দারুণ শীতে কামরায় বেশ ঘুম ঘুম ভাব এসে গিয়েছে। এই সময় বিষ্টু সাহেব ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, চণ্ডীগড় কি জন্য ফেমাস? আচমকা এরকম প্রশ্নে অর্জুনের বেশ গুলিয়ে গেল। সে প্রাণপণে মনে করতে চেষ্টা করতে লাগলো কি কারণে চণ্ডীগড় বিখ্যাত হতে পারে।
ঠিক সেই সময় ট্রেনটা আচমকা স্পিড কমিয়ে থেমে গেল। জানালার কাচের আড়াল ভেদ করে কোনো আলো দেখা যাচ্ছে না। ট্রেনটা থেমে যাওয়া মাত্র দরজায় ঘন ঘন শব্দ হচ্ছে। বিষ্টু সাহেব চমকে উঠলেন। হোয়াটস দ্যাট? মাস্ট বি ডাকাত। কি করে মনে হলো? বইয়ের পাতা থেকে চোখ না সরিয়ে অমলদা জিজ্ঞেস করলেন। বাইরে থেকে কিরকম অসভ্যের মতো ধাক্কা দিচ্ছে। বিষ্টু সাহেব কথাটা শেষ করেননি। এমন সময় দরজার কাছে বসা যাত্রীরা চিৎকার করে উঠলেন, আরে করছো কি, খুলো না। অর্জুন মুখ বাড়িয়ে দেখলো একটি অল্প বয়সী ছেলে দরজার লক খুলে দিতেই হুড়মুড় করে জনাছয়েক উঠে এলো কামরায়। প্রত্যেকের বয়স 30-এর নিচে। ওরা বড় বড় কয়েকটা গাঁটরি তুলে নিল নিচ থেকে। তারপর দরজা বন্ধ করে চারপাশে চোখ ঘোরালো। যে ছেলেটার একটা হাত কাটা, সরু প্যান্ট আর লাল সোয়েটারের সঙ্গে মিলিয়ে উলের টুপি মাথায়, সেই যে নেতা তা বুঝতে সময় লাগলো না। কারণ হাত কাটা জিজ্ঞেস করলো, কোনো 2 নম্বর মাল আছে গাড়িতে? যে ছেলেটি দরজা খুলেছিল সে মাথা নাড়ল। মনে হয় না। গাড়ি তখন আবার চলতে শুরু করেছে। গতি বাড়ছে চাকার। ছেলেটি খুব দেমাকি চালে কামরার মাঝখানে চলে এলো। শুনুন সবাই, আমরা আপনাদের একটু বিরক্ত করছি। ব্যবসার খাতিরে 2টো টয়লেট আমাদের দরকার হবে। আপনারা যে যেমন আছেন তেমনি থাকুন 1 ঘন্টা। আমরা লোক খারাপ নয়, কোনো ক্ষতি করব না আপনাদের, কিন্তু যিনি উল্টো কথা বলবেন তাকে সিধে করে দেব। অলরাইট, ঘুমিয়ে পড়ুন। ছেলেটি আবার দরজার কাছে ফিরে গিয়ে নির্দেশ দিল, নে হাত চালা, কুইক। 3 টিয়ার কামরা হলেও টয়লেটের সামনে কিছু মানুষ শুয়ে বসে রয়েছে। হাত কাটা তাদের সামান্য সরিয়ে দলটাকে মাল সমেত 2টো টয়লেটে ঢুকিয়ে দিল। তারপর পেটের কাছে ভালো হাতটা সজাগ রেখে কামরার উপর সতর্ক চোখ রাখল। হঠাৎ যেন যাত্রীদের নিঃশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো। কেউ কোনো কথা বলছে না, যেন অবশ্যম্ভাবী একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। কিছুই করার নেই। এইরকম ভঙ্গিতেই যে যার জায়গায় শুয়ে বসে রইল। অর্জুন ছেলেগুলোকে দেখছিল। চেহারা দেখে কাউকে বদলোক বলে মনে হচ্ছে না, বয়সও বেশি নয়, কিন্তু এরা খুব অন্যায় কিছু করছে তাতে সন্দেহ নেই। অন্যায়টা এরা জোর গলায় করছে। এই সময় বিষ্টু সাহেব কথা বললেন, যদিও তার গলার সুর শুকনো এবং ফ্যাসফ্যাসে হয়েছে এই মুহূর্তে, তবু শোনা গেল, টিটি কোথায়? অমলদা বইয়ের পাতায় চোখ রেখে বললেন, তাকে দরকার পড়লো কেন? এটা অন্যায়। রিজার্ভ কামরায় উঠে ধমক দিচ্ছে। টিটি দেখবে না? দেশটার কি হলো? ওরা তো এখন ছুরি দেখিয়ে সব কেড়ে নিতে পারে। মাই গড! বলতে বলতে বিষ্ণু সাহেবের গলার স্বর ওর অজান্তেই জড়া হয়ে গেল। আশেপাশের যাত্রীরা কিঞ্চিত ভয় এবং সমীহের চোখে এদিকে তাকালেন। অমলদা জিজ্ঞেস করলেন, আপনার কি প্রতিবাদ করতে ইচ্ছে করছে? নিশ্চয়ই। আমি চিরকাল পাহাড়ে কাটিয়েছি, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। এই কথাগুলো বলতে বলতে উত্তেজনায় বিষ্ণু সাহেব একটা হাত মুঠো করে শূন্যে ছুঁড়লেন। অমলদা বললেন, তাহলেও আইন নিজের হাতে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। চিকার সাহেব ও পাশে বসে আছেন, তাকে গিয়ে বলুন। শোনা মাত্র বিষ্ণু সাহেব উঠে দাঁড়ালেন স্প্রিংয়ের মতো। অর্জুনের মনে হলো এই মুহূর্তে ওই ছোটখাটো মানুষটা বিশাল শক্তির অধিকারী হয়ে গেছে। ছেলেগুলো যেখানে কাজ করছিল তার বিপরীত দিকে সদর্পে এগিয়ে গেলেন বিষ্ণু সাহেব চেকারের সন্ধানে। অর্জুনের উল্টো দিকে বসা একটা লোক বলল খুব চাপা গলায়, এরা খুব ডেঞ্জারাস, সঙ্গে আর্মস আছে, ওকে শান্ত হতে বলুন। অর্জুন কথাটা শুনে অমলদার দিকে তাকালো। অমলদা এখন বই বন্ধ করেছে। চোখাচোখি হতে বললেন, বয়স্ক মানুষেরা অল্পেতেই উত্তেজিত হন, তাছাড়া বিষ্ণু সাহেব খুব সৎ মানুষ। তুমি কি 3 তলায় শোবে? অর্জুন বলল, যেখানে খুশি, কিন্তু ওই ছেলেগুলো কি করছে? ঠিক তখনই বিষ্ণু সাহেব হড়বড়িয়ে ফিরে এলেন। এসে ওদের বাড়তের সামনে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বললেন, লোকটা কি বললো জানেন? বলল ও সব দিকে নজর না দিয়ে নিজের বাড়তে শুয়ে পড়ুন, ওরা তো আপনাকে ডিস্টার্ব করছে না। বুঝুন, সরকারি চাকরিতে দায়িত্ব পালনের কি নমুনা। ঠিক আছে।
এই সময় হাত কাটা ছেলেটি দীপ্ত ভঙ্গিতে এগিয়ে এলো এদিকে। অর্জুন লক্ষ্য করলো সে তার হাতটা পেটের কাছ থেকে সরাচ্ছে না। বিষ্টু সাহেবের সামনে এসে ছেলেটি বলল, খুব কিচিরমিচির করছেন তখন থেকে, কেসটা কি? অর্জুন সতর্ক হলো, অস্ত্র থাকুক কিংবা নাই থাকুক, ও যদি বিষ্টু সাহেবকে আঘাত করে তাহলে সে ছেড়ে দেবে না। কিন্তু সে অবাক হয়ে দেখলো বিষ্টু সাহেবের বিশাল হয়ে যাওয়া শরীরটা পুকুরে যেন আরো ছোট হয়ে গেল। দুবার কথা বলতে চেষ্টা করলেন। এই সময় অমলদার স্বাভাবিক গলায় বললেন, ওর টয়লেটে যাওয়া দরকার। চকিতে মুখ ফিরিয়ে ছেলেটা অমলদাকে দেখে নিল। ও পাশে দুটো আছে। বিষ্টু সাহেব বললেন, দুটোতেই লোক আছে, থাক থাক ঠিক আছে। যেন ছেলেটিকে বিদায় করতে পারলেই বেঁচে যান এই ভঙ্গিতে নিজের বার্তের দিকে এগোচ্ছিলেন বিষ্টু সাহেব, কিন্তু বাধা পেলেন। থাকবে কেন, আপনি বুড়ো মানুষ, আসুন আমার সঙ্গে আসুন। প্রায় ধমকেই বিষ্টু সাহেবকে সঙ্গে নিয়ে গেল ছেলেটি। বিষ্টু সাহেবের যাওয়ার মোটেই ইচ্ছে ছিল না। পেছন ফিরে কাতর দৃষ্টিতে দুবার তাকিয়ে তিনি ছেলেটিকে অনুসরণ করতে বাধ্য হলেন। অর্জুনের মনে হচ্ছিল ওর সঙ্গে যাওয়া উচিত, কিন্তু অমলদা নির্বিকার হয়ে বসে আছেন। এতগুলো মানুষের সামনে নিশ্চয়ই ওরা ক্ষতি করবে না বিষ্টু সাহেবের। ছেলেটি টয়লেটের সামনে গিয়ে হুকুম করতেই দুটি ছেলে ভেতর থেকে বেরিয়ে এলো। ছেলেটি এবার বিষ্টু সাহেবকে বলল, মাল সামলে যাবেন। বিষ্টু সাহেব প্রায় ঊর্ধ্ববাবু হয়ে কাঁপতে কাঁপতে চোখের বাইরে চলে গেলে অর্জুন অমলদাকে জিজ্ঞাসা করলেন, কি হলো বলুন তো? অমলদা এবার শোবার তোড়জোড় করছিলেন। বললেন, যা স্বাভাবিক তাই। শেষ মুহূর্তে বিষ্টু সাহেবের কাণ্ডজ্ঞান ফিরে এলো। ঠিক আছে না বললে উনি নর্মাল হন না। মিনিট খানেকও লাগলো না, বিষ্টু সাহেব দ্রুত চলে এলেন। এসে বললেন, অর্জুন মাঝখানে বাতটা তোলো, আমি শুয়ে পড়বো, ঠিক আছে? এবার হেসে ফেললো অর্জুন। না ঠিক নেই, আপনার মুখ চোখ অমন দেখাচ্ছে কেন? যেমনই দেখাক তবু ঠিক আছে। হাত কাটা ছোকরা বলে দিয়েছে, যা দেখবেন তা কাউকে বলবেন না, খারাপ হয়ে যাবে। দুটো গোয়েন্দা থাকতেও আমার নিরাপত্তা নেই, ঠিক আছে? অমলদা হাসলেন। আবার ভুল করলেন। আমরা দেহরক্ষী কিংবা পুলিশ নই, সত্য সন্ধান করাই আমাদের কাজ। আপনি যা দেখে এলেন তার মধ্যে অসত্য কিছু নেই, তাই সত্য সন্ধানের প্রয়োজন হচ্ছে না। তবে আপনার শুয়ে পড়া উচিত, বড্ড ঘামছেন। রুমালে মুখ মুছতে মুছতে বিষ্টু সাহেব ধপ করে অর্জুনের পাশে বসে পড়লেন। তারপর 20 সেকেন্ড চুপ করে থাকার পর ফিসফিস করে বললেন, ছাতা, লটস অফ ছাতা, অল জাপানিজ, চাইনিজ। টয়লেটের পাটাতন সরিয়ে তার মধ্যে ঢুকিয়ে রাখছে। সব কটা স্মাগলার। নোটক বেটা এদিকে আসছে। আমি তোমাকে কিচ্ছু বলিনি, ঠিক আছে? ফিসফিস দিয়ে কথাটা বলে চোখ বন্ধ করলেন বিষ্টু সাহেব, ভাঁজ করা বাঁকে মাথা হেলিয়ে দিয়ে। অর্জুন দেখলো সতর্ক ভঙ্গিতে ছেলেটি সামনে এসে দাঁড়ালো। আপনি ফালতু ফালতু টয়লেটে গেলেন, আপনার যাওয়ার দরকার ছিল না। অর্জুন অবাক হয়ে বিষ্টু সাহেবের দিকে তাকিয়ে দেখলো তিনি চোখ বন্ধ করেই আছেন। কথাটা শোনার পর ওর মুখের পেশি সামান্য কাঁপল। ঠিক আছে। এবার ছেলেটি মুখ ঘুরিয়ে কামরা যাত্রীদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আমাদের কাজ হয়ে গিয়েছে, এবার আপনারা টয়লেট ব্যবহার করতে পারেন। হঠাৎ অমলদা বললেন, তোমরা তো খুব দ্রুত কাজ করতে পারো। ছেলেটি হাসলো। তা না হলে বিজনেসের 12টা বেজে যাবে। আমরা কোনো প্যাসেঞ্জারকে ট্রাবল দিতে চাই না। আপনি দেখবেন 24 ঘন্টা টয়লেট খোলা থাকলেও কারো সেটা প্রয়োজন হয় না, কিন্তু দরজা বন্ধ হলেই প্রত্যেকের প্রয়োজনটা বেড়ে যায়। আমরা তাই চেষ্টা করি তাড়াতাড়ি কাজ সারতে। এটা অন্যায়, খুব অন্যায়। বিষ্টু সাহেব আচমকা নিজের মনেই বিড়বিড় করলেন। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো ছেলেটি। এই যে দাদু, কি বললেন? অন্যায়? একদম জ্ঞান দেবেন না, ওসব দিতে এলে ফাঁসিয়ে দেবো। তার হাতটা পেটের ওপর গুজে রাখা একটা কিছুর হাতল ধরল যেন। হঠাৎ বিষ্টু সাহেব মরিয়া হয়ে গেলেন। জোর জবরদস্তি যুগ পড়েছে। ফাঁসাবে তো ফাঁসাও, চোখের সামনে স্মাগলিং করছো আর ভয়ে থরথর করে কাঁপছি। অর্জুন স্মাগলিং শব্দটা শোনা মাত্র আশঙ্কা করছিল এবার কিছু একটা ঘটবে, কিন্তু ছেলেটা কিছুই করবে না।
সে বিষ্ণু সাহেবের উল্টো দিকের লোকটাকে ইঙ্গিতে সরিয়ে মুখোমুখি বসল। আমরা স্মাগলিং করছি কেন দাদু? কেন করছো তোমরা জানো, কিন্তু এতে দেশের সর্বনাশ হচ্ছে। বিষ্ণু সাহেব এতক্ষণে ভয় দ্বিধা কাটিয়ে উঠেছেন। শুনুন, দিনের পর দিন আমি চাকরি পাইনি, পকেটে পয়সা নেই যে ব্যবসা করব। আমরা যখন না খেয়েছিলাম তখন তো আপনি এসে বলেননি এটা অন্যায়। আমরা ভিক্ষে চাইলে কেউ একটা পয়সা দেবে না, তাহলে আমরা কি করতে পারি? এই কামরায় উঠে একটা চাকু দেখালে আপনারা সুরসুর করে সব মাল আমাদের হাতে তুলে দিতেন, সেটা ভালো হতো। ছেলেটা ছোট চোখে তাকালো। বিষ্ণু সাহেব চাপা গলায় বললেন, ঠিক আছে। না, ঠিক নেই। লটকেল আর ছাতা আমরা নিয়ে যাচ্ছি কলকাতায়। কালই স্প্ল্যানেডে সেগুলো বিক্রি হবে ডাবল দাম, আর আপনারাই ফরেন গুডস বলে হাসি মুখে কিনে নিয়ে যাবেন বাড়িতে। আপনারা অন্যায় করছেন না? নিশ্চয়ই। বিষ্ণু সাহেব মাথা নাড়লেন। সেই কেনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছেন না? যে কোনো মধ্যবিত্ত বাঙালি বাড়িতে গিয়ে দেখুন, একটা না একটা ফরেন জিনিস পাবেন, যার অনেক কিছুই বেআইনি, তাতে দোষ নেই। নিশ্চয়ই। বিষ্ণু সাহেব মাথা নাড়লেন। আমরা কমিশনে মালটা নিয়ে যাচ্ছি, জিনিস অন্য লোকের, ডেলিভারি নেবে অন্য লোক, আমরা সামান্য টাকা পাবো। এই টাকা না পেলে হাত কাটা ছেলেটি এক মুহূর্তের জন্য যেন অন্যরকম হয়ে গেল। অর্জুনের মনে হলো ছেলেটা মিথ্যে কথা বলছে না, এরা নিশ্চয়ই অন্যায় করছে, কিন্তু সেই অন্যায়ের সঙ্গে না জেনে হাত মিলিয়েছেন অনেক সাধারণ মানুষ। তারা লোভে পড়ে বিদেশি জিনিস কিনছেন, আর এরা পেটের দায়ে এই সহজ পথ বেছেছে। আসল অন্যায় করছে সেই সব ব্যবসায়ী যারা এদের দিয়ে এই কাজ করাচ্ছে। আর যদি দেশের মানুষ চোরাই বিদেশি জিনিস কেনা বন্ধ করে দিত, তাহলে ওই ব্যবসায়ীরা জব্দ হতো। হঠাৎ অমলদার গলা শুনতে পেল অর্জুন। নির্লিপ্ত স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার হাতটার এই অবস্থা হলো কি করে? গুলিয়ে গেছিল, বাদ দিয়ে দিল ডাক্তারেরা। ছেলেটা এবার উঠে দাঁড়ালো। নেন, শুয়ে পড়ুন আপনারা, ফালতু বকালেন। বিষ্ণু সাহেব বললেন, ঠিক আছে। অমলদা জিজ্ঞেস করলেন, তোমরা কলকাতা যাচ্ছ? ছেলেটা হাসল। না, আমার দল মাল নিয়ে কলকাতায় আগেই নেমে যাবে, আমি নামবো উল্টোডাঙায়। কদিন থাকবে ওখানে? দেখি, এখন তো আর অর্ডার হাতে নেই, চলি। ছেলেটি চলে গেলে বিষ্ণু সাহেব বললেন, যাই বলো, এ মানা যায় না, পুলিশের উচিত ওদের অ্যারেস্ট করা। এই কামরায় পুলিশ থাকলে আমরা কমপ্লেন করতাম। রাতের দার্জিলিং মেল অদ্ভুত একটা শব্দ তুলছিল। কামরায় এখন গভীর ঘুম। অর্জুনের মনে পড়ল সেই কবিতাটা, এই প্রাণ রাতের রেলগাড়ি দিল পাড়ি। এই নিস্তব্ধ চলাচলে অন্ধকার কেটে কেটে একটি দুরন্ত ট্রেন কয়েকশো মানুষকে নিয়ে ছুটে যাচ্ছে একা একা। তার চলার ছন্দে নানান কথা তৈরি হচ্ছে। তৃতীয় বাঙ্কের ওপর শুয়ে ঘুম আসছিল না অর্জুন। বারংবার তার ছেলেটার কথা মনে পড়ছিল। ওদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় না? সে মুখ ফিরিয়ে দেখলো কামরায় এখন নীল আলো জ্বলছে। প্রতিটি বার্থের মানুষ এখন ঘুমিয়ে কাঁদা। কোনো মানবিক শব্দ নেই, নিচে শুধু বিষ্ণু সাহেবের নাক ডাকছে। হঠাৎ সে দেখলো টয়লেটের সামনে হাত কাটা ছেলেটি দাঁড়িয়ে আছে দেয়ালে ঠেস দিয়ে, তার চোখ বন্ধ। সঙ্গীদের দেখা যাচ্ছে না, বোধহয় পাহারার দায়িত্ব ওর। এই সময় নিচে সামান্য শব্দ হলো। তারপর অর্জুন বিস্মিত হয়ে দেখলো অমলদা একটা চাদর জড়িয়ে বার্থ থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেলেন টয়লেটের দিকে। সে দেখলো অমলদার ছেলেটির মুখোমুখি। অমলদা চাপা গলায় কিছু বলছেন আর ছেলেটি তা মন দিয়ে শুনছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।